ক্যাম্পাসের মাঠে পা রাখতেই কিছু দূর লক্ষ্য করলাম চিকন চশমা পরা একটা মেয়ে 5জন ছেলেকে কান ধরে উঠবস করাচ্ছে। ব্যাপারটা আমার কাছে একটু হাস্যকরই লাগছে। মেয়েটি যেভাবে উঠবস করতে বলছে আর ছেলেগুলো মেয়েটির কথা শুনে বেকুবের মতো তাই করছে। তাদের সামনে গিয়ে কিছু একটা বলতে যাব, এর মধ্যে চিকন মেয়েটি বলে উঠল, এখানে কি? মেয়েটির দিকে একবার তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এত সুন্দরী একটা মেয়ে নম্রভদ্র না হয়ে ক্যাম্পাসে এসে ক্ষমতার বড়াই দেখাচ্ছে। এর একটা বিহিত আমাকে করতেই হবে। আনমনে ভাবতেই মেয়েটি আমার ভাবান্ত চেহারা দেখে বলে উঠল, এই যে তামিল হিরো, এখন কি আপনাকেও কান ধরিয়ে উঠবোস করাবো? আরে ধুর, ওদের মতো আমাকে গাধা পেয়েছেন? আপনি বললেন আর আমি কানে ধরে উঠবস করব, অত সোজা না। আর এই যে ভাইয়ারা, আপনারা এই চিকন প্রাণীর কথায় কান ধরে এত নাচানাচি করছেন কেন? আমার কথায় মেয়েটি 460 ভোল্টেজে রেগে গিয়ে চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। আর ছেলেগুলো ভয়ে প্রথমে দাঁড়ালো, কিছু একটা বলতে যাব, এর মধ্যে আচমকাই তারা দৌড়ে পালিয়ে গেল। তাদের কাণ্ড দেখে ভ্যাবাচাকা খেয়ে আবার বলে উঠলাম, কি হলো ভাই, আপনারা এই চিকন প্রাণীকে এত ভয় পাচ্ছেন কেন? ভাই, আপনার কপালে আজ অনেক দুঃখ আছে, এই পালারে। তাদের মধ্যে একজন বলতেই সবগুলো একসঙ্গে দৌড়ে পালিয়ে গেল। এইদিকে আমি শুধু তাদের কাণ্ড দেখে অবাক হচ্ছি। চিকন একটা মেয়ে, একে দেখে আবার ভয় পেতে হবে নাকি? ফু দিলে বাতাসের আগে উড়ে যাবে। একেই না, আবার ভয় পেতে আনমনে ভেবে পিছনে তাকাতেই মেয়েটি রাগে গজগজ করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তুই আমাকে চিকন প্রাণীর সঙ্গে তুলনা করলি কেন? চিকনকে চিকন প্রাণী বলে ডাকবো না তো মোটা প্রাণী বলে ডাকবো? তোর সাহস তো দেখছি কম না, তুই আমাকে চিকন প্রাণী বলছিস? নে তার জবাব। মেয়েটি এই বলে আমাকে থাপ্পড় মারার জন্য হাত তুলতেই খপ করে তার হাত ধরে বলে উঠলাম, এই যে ম্যাম, এত রেগে যাচ্ছেন কেন? আপনি কি জানেন না মেয়ে হয়ে ছেলেদের গায়ে হাত তুলতে নেই? এতে ওইসব মেয়েদের হাজবেন্ড বাসর রাতেই মায়ের ভোগে চলে যায়। আফসোস, আপনিও সে ভুলটাই করতে যাচ্ছিলেন। চাপা মারা বন্ধ কর। তুই হয়তো আমাকে এখনো ভালোভাবে চিনতে পারিসনি। আমি কার বোন, একটু অপেক্ষা কর, এমনিই জানতে পারবি, দাঁড়া, সে ব্যবস্থাই করছি। এই বলে মেয়েটি রেগে মেগে একদম আগুন হয়ে হন হন করে চলে যেতে লাগলো। মেয়েটি রাগী হলেও যথেষ্ট সুন্দরী। তার সৌন্দর্য দেখে যে কোনো ছেলেই ক্রাশ খেয়ে যাবে। কিন্তু তার এই রাগী স্বভাবের জন্যই হয়তো কোনো ছেলে প্রপোজাল করতে পারেনি, যা বুঝলাম আর কি। এই রে, কথা বলার মাঝে নিজের পরিচয় বলতেই তো ভুলে গেছি। শুনুন তাহলে, আমি রনি হাসান, বাবা মার দ্বিতীয়তম সন্তান। মানে আমারও বড় ভাই আছে, বিয়ে শাদী করে, সে একদম সেট। আর আমি ইন্টারমিডিয়েট পরীক্ষায় অটো পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ মিলেছে। ভাগ্য ভালো ছিল, এসএসসিতে নকল করে A+ পেয়েছিলাম, নয়তো এই জাহাঙ্গীরনগর আর চোখে পড়তো না। যাই হোক, বাদ দিন এসব কথা। তো পড়াশোনার সুবাদে আজই প্রথম ক্যাম্পাসে আসলাম। এসেই দেখুন কেমন ঝামেলার সম্মুখীন হতে হলো। এখানে যে অবস্থা দেখছি, চাপাবাজগিরি করেই চলতে হবে, নয়তো সবার হাতে নাগালে জড়িয়ে নাচাবে। এসব ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে বেঞ্চে বসে আনমনে ফেসবুকে টাইম পাস করছিলাম। এর মধ্যে সে ছেলেগুলো এসে বলল, ভাই আপনার নাম কি? রনি হাসান, এবার প্রথম বর্ষের স্টুডেন্ট আপনারা। ও, তাহলে হয়ে গেল, আমরাও সেম ইয়ার। যাক, ভালোই হলো, অল্প সময়েই ক্লাসমেটদেরকে পেয়ে গেলাম। কিন্তু তখন ওই মেয়েটার কথায় আপনারা এত ভয় পাচ্ছিলেন কেন? সে কথাই তো বলতে এখানে চলে আসলাম। আপনি যার সঙ্গে ফাজলামো করলেন সে কে জানেন? না ভাই, আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন। মেয়েটার সঙ্গে ফাজলামো করা আপনার মোটেও ঠিক হয়নি। মেয়েটির নাম হৃদিতা, আমাদের ক্লাসমেট, এই এলাকার টপ সন্ত্রাসী। সবাই ওর ভাইকে মুন্না সন্ত্রাসী বলে চেনে। আর আপনি আজ প্রথম আসছেন, তাই এইসব কিছু চক্র এখনও বুঝিনি। আস্তে আস্তে সব বুঝে যাবেন। তানভীরের কথাটি শুনে আমার তো শরীরটা রীতিমতো কাঁপা কাঁপা অবস্থা উপক্রম প্রায়। হিরোগিরি দেখাতে গিয়ে নিজেই ফেসে গেলাম। আনমনে ভাবতেই হঠাৎ সৌরভ বন্ধুর মহান উক্তিটা মনে পড়ে গেল, যে অবস্থায় থাকিস না কেন বন্ধু, কখনো নিজেকে বিলাই হিসেবে সবার সামনে উপস্থাপনা করবি না। প্রয়োজনে চাপাবাজগিরি করে হলেও নিজেকে বড় বানাবি, নয়তো সবার লাথি উষ্টা খেয়ে খেয়ে জীবন যাবে। কথাটা মনে রাখিস। সৌরভ বন্ধুর মহা উক্তিটা স্মরণ করে
তাদের উদ্দেশ্যে বলে উঠলাম, আরে ধুর, ও সন্ত্রাসী বোন হোক আর যাই হোক, এসবে রনি পরোয়া করে না। বিগস যখন যা সামনে আসে তা খুব ভালো করে সামলে নিতে পারি। তোমরা শুধু একসঙ্গে থাকলেই হবে। সরি ভাই, আমরা এইসবের মধ্যে নেই। ধুর শালা, ভিতর ডিম, এত ভয়ে চললে কি ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে পারবি? এবার একটু দলবন্ধুকে শক্তিশালী কর, যাতে কেউ কিছু বললে তার জবাব দিতে পারি। নিলয়, তুই ঠিকই বলছিস। ক্যাম্পাসে আমরা নতুন আসছি, কেউ ঠিক মতো চিনেই না। এ অবস্থায় ক্যাম্পাসের ছোট বাচ্চারাও আমাদেরকে রেগ দিতে বিন্দুমাত্র পিছপাও হবে না। সুতরাং আমি বলি কি, আমরা 6 একসঙ্গে দলবদ্ধ থাকাই উত্তম হবে। শফিকের কথায় বাকি 4 জনেও আমার দলে যোগ হয়ে গেল। শুরুতেই যে এতগুলো বন্ধু পেয়ে যাব ভাবতেই পারিনি। তাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিবার পর ক্লাসে এসে লক্ষ্য করলাম হৃদিতার সঙ্গে আরও 6-7 মেয়ে হাতে ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে দাঁড়িয়ে আছে। এবার বুঝতে পারলাম না ওর ভাই সত্যি অনেক বড় সন্ত্রাসী, যেভাবে ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে দাঁড়িয়ে আছে হৃদিতা। আজ তো আমাকে জামাই আদর করবে দেখছি। ভয়ে ক্লাসরুমে প্রবেশ করতেই হৃদিতা সহ তার বান্ধবীরা স্ট্যাম্প নাড়িয়ে কাছে আসতে লাগলো। আর আমার সঙ্গে তানভীর, শফিক টফিক যাচ্ছিল, তারা সব ভয়ে পালিয়ে গেল। কিন্তু আমি পালাতে পারছি না। ভয় পাওয়া সত্ত্বেও নিজেকে সংযত রেখে উল্টো তাদের সামনে গিয়ে বললাম, কি ব্যাপার, হাতে লাঠি, আন্দোলন করবেন নাকি? লাঠি দিয়ে তোর পুজো করব, দাঁড়া। আমাকে চিকন প্রাণী বলার স্বাদ মেটাচ্ছি। এই বলে হৃদিতা আমার উপরে লাঠি তোলা মাত্রই বলে উঠলাম। ক্লাসরুমের দরজার কাছে আসতেই লক্ষ্য করলাম হৃদিতা সহ আরো 6-7 জন মেয়ে হাতে ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে দাঁড়িয়ে আছে। এ দেখে আমার সঙ্গে তানভীর, শফিক টফিক যা ছিল সব দূরত্বই কেটে পড়লো। চাপা যতই করি না কেন, আমারও তো একটা মান সম্মান বলতে কিছু একটা আছে। এখন যদি ওদের মতো আমিও কেটে পড়ি তো মান সম্মান তো যাবেই, তার সঙ্গে এতদিনের চাপাবাজগিরির সুনামটাও চলে যাবে। হৃদিতার দল দেখে ভয় পাওয়া সত্ত্বেও বুক ফুলিয়ে ক্লাসরুমে চলে আসলাম। হৃদিতা আমাকে দেখেই রাগে গজগজ করে স্ট্যাম্প হাতে নিয়ে এসে বলে উঠল, তখন আমাকে কি নামে যেন ডেকেছিস? আরেকবার বল দেখি। হৃদিতার কথার তোয়াক্কা না করে ওর পুরো গ্রুপের উদ্দেশ্যে বলে উঠলাম, কি ব্যাপার আপুরা, আপনারা সবাই দেখছি স্ট্যাম্প হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, খেলতে যাবেন নাকি? এই ফাজিল ছেলে, তুই হৃদিতাকে চিকন প্রাণী বলে সম্বোধন করেছিস কেন? চিকনকে চিকন প্রাণী বলে ডেকেছি তো কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? তানিয়া, চেয়ে দেখেছিস কি এই তামিল হিরোকে স্ট্যাম্প দিয়ে ফুটার ফুট কয়েকটা দে, নয়তো আমি দিচ্ছি, দেখ। হৃদিতাই বলে স্ট্যাম্পটা হাতে শক্ত করে ধরে যেই আমার উপর তুলতে যাবে, খপ করে স্ট্যাম্পটা হাতে নিয়ে বলে উঠলাম, খবরদার, কেউ এই ভুলটা করবেন না। আমি কে তা আপনারা এখনো বুঝতে পারেননি, তাই তো? তো আপনি কে বলুন তো? মুন্না সন্ত্রাসীর ডানহাত কিংবা বন্ধু বলতে পারেন। এবার নিশ্চয়ই বুঝে গেছেন আমি কতটা খারাপ মানুষ। দিনে দুপুরে মানুষ কাটাকাটি করার অভ্যাস আমার আছে। সেদিক থেকে আপনারা সামান্য মশামাছি মাত্র, মেয়ে বলে সম্মান দিয়ে কথা বলছি। ছেলে হলে তো এতক্ষণ থাপড়ায়ে কানটা লাল করে ফেলতাম। পাম মেরে বলতেই হৃদিতার সব বান্ধবী স্ট্যাম্পগুলো ফেলে দিয়ে কিছুটা ভয়ার্ত চেহারায় প্রথম তানিশা বলে ওঠে, কি আপনি মুন্নার ভাইয়ার বন্ধু? হৃদিতা তো মুন্নার ওই বোন। এই হৃদিতা, বল না। জি হ্যাঁ, আইয়ার বন্ধু। জি হ্যাঁ, কিন্তু মুন্নার কাছে আমি যতটুকু শুনেছি আপনি অতি নম্র ভদ্র একটা মেয়ে, আর ক্যাম্পাসে এসে দেখছি তার পুরোই উল্টো। আচ্ছা, একটু অপেক্ষা করুন, মুন্নার কাছে ফোন দিয়ে ব্যাপারটা পুনরায় শুনছি। এই বলে পকেট থেকে ফোনটা বের করে এমনি কিছুক্ষণ ঘাটাঘাটি করে কানের কাছে নিতেই হৃদিতা প্রাণ জোড়ানো হাসি দিয়ে বলে উঠল, আপনি শুধু শুধু ভাইয়াকে ফোন করছেন। মুন্নার একটু বলি যে তার বোন ক্যাম্পাসে পড়াশোনার নামে তার ভাইয়ার ক্ষমতার বড়াই করে বেড়াচ্ছে। ভাইয়াকে বলার কি দরকার? সামান্য এই ব্যাপারই তো। নেক্সট টাইম কাউকে আর হেনস্থা করব না, প্রমিস। আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু পরের বার যদি ক্যাম্পাসে কোনো ছেলেকে কান ধরে উঠবস করাতে দেখছি তো ওই দিন আপনাকেও ওখানে কান ধরে উঠবস করতে হবে। কথাটি অবশ্যই মনে রাখবেন। এবার আমি আসি উপর দিকে। এই হৃদিতা, আমাদের এখন কি হবে? কি হবে মানে? এই খবিশটার জন্য তো ক্যাম্পাসে কাউকে র্যাগিংও করতে পারবো না দেখছি। দাঁড়া, কালকেই ভাইয়ার কাছ থেকে শুনে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। যদি ভাইয়ার লোক হয়ে থাকে তো বেঁচে যাবে, আর যদি আমাদের বোকা বানিয়ে সব চাপা মেরেছে তোর খবর আছে। এইদিকে তোরা আমার কোন কালের বন্ধুরে? শালা আমাকে বিপদে ফেলে রেখে পালিয়ে এসে পড়ছিলি। কি করব বল, অমন সন্ত্রাসীর বোনের সঙ্গে কি
জেনে শুনে পাঙ্গা নেওয়া কি ঠিক হবে? যদি একবার মুন্না ভাইয়ের কাছে হৃদিতা তোর কিংবা আমাদের নাম নালিশ করে, কি হবে একবার ভেবে দেখছিস? রাজুর কথা শুনে ইতিমধ্যে হাঁটু কাঁপা কাঁপা অবস্থা উপক্রম প্রায়। তারপরও নিজেকে সংযত রেখে বুক ফুলিয়ে বলে উঠলাম, আরে ধুর, হৃদিতা কিছুই বলতে পারবে না। ওকে আমি এমনভাবে চাপাবাজি চক্রে ফেলেছি, এতে কখনো আর ক্যাম্পাসে তার সন্ত্রাসী ভাইয়ের ক্ষমতার বড়াই করবে না। তো কি এমন চাপা মারলি দোষ? বলছি, শুন তাহলে। বন্ধুর সঙ্গে আড্ডা শেষ করে বাসায় আসলাম। এসেও কেন জানি মেয়েটার রাগ মিশ্রিত চেহারাটাই বারবার ভেসে উঠছে। ইচ্ছা না থাকার পরেও তার কথায় ভাবতে ইচ্ছে করছে। আর সেটা কেন ইচ্ছে করছে তার মানে এখনো খুঁজে পাচ্ছি না। যাই হোক, এই মেয়ের ধারের কাছেও যাওয়া যাবে না। একবার যদি তার মুন্না ভাইকে আমার সম্বন্ধে কিছু একটা বলে তো সে আমাকে জিন্দা কবর দিয়ে দিবে। না বাবা, এসবের মধ্যে নিজেকে জড়ানো যাবে না। আমি পড়াশোনা করতে আসছি, সেটাই বরং করব। যেভাবে সেই কাজ পরের দিন ক্যাম্পাসে চলে আসলাম। তানভীর, শফিক, রাজু কাউকেই পেলাম না। এদিক সেদিক তাকিয়ে দেখলাম হৃদিতাও নেই। দেখে চিন্তামুক্ত লাগছে। প্রফুল্ল মনে ক্যাম্পাসের মাঠে বসে আনমনে ফেসবুকে টাইম পাস করছি। এর মধ্যে হৃদিতা ও তার বান্ধবীদের নিয়ে আমার সামনে হাজির। কিছুটা একটা বলতে যাব, এর মধ্যে হৃদিতাই বলে উঠল, কিরে, কাল না ক্লাসরুমে খুব বড় গলায় বলেছিলি তুই ভাইয়ার ডান হাত? কই, ভাইয়াকে তোর কথা জিজ্ঞেস করলে ভাইয়া বলল রনি নামে আমাদের দলে কোনো সন্ত্রাসীই নেই। এই রে, এত জলদি হৃদিতা ওর ভাইয়ের কাছ থেকে সব শুনে ফেলেছে। এখন তো চাপাবাজি করার কোনো সুযোগই নেই দেখছি। আনমনে ভাবতেই তানিয়া বলে ওঠে, আমাদের সঙ্গে ফাজলামো করার জন্য তোকে এখন ক্যাম্পাসে সবার সামনে কান ধরে 50 বার ওঠবস করতে হবে। নে, জলদি শুরু কর। 50 বার কান ধরে উঠবস করতে বলছে। মান সম্মান তো যাবেই, তার সঙ্গে বন্ধুদের কাছে হাসি তামাশার পাত্র হতে হবে। কিন্তু এখন কি কথা বলে কেটে পড়া যায় সেটাই তো ভেবে পাচ্ছি না। এসব ভাবতেই হৃদিতা প্রচণ্ড রেগে বলে, এখন তুই কান ধরবি নাকি ভাইয়াকে ডেকে এনে তোর রামধুলাই দিব? দেখুন, আপনারা আমাকে যত ধনীর পরিবারের ছেলে ভাবছেন, আমি তা না। গ্রামের সামান্য একজন কৃষকের ছেলে। এখানে অনেক সংগ্রাম করেই আমাকে আসতে হয়েছে। তবে কোনো অন্যায়ভাবে কাউকে হেনস্থা করতে দেখলে নিজেকে সংযত রাখতে না পারি না। অন্যের ঝামেলায় নিজেই জড়িয়ে যাই। কাল কিছুটা রেগেই আপনাকে দুই একটা ভুলভাল কথা বলছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর এই যে হৃদিতা ম্যাম, আপনি তো মুন্না ভাইয়ের বোন, চাইলে যে কাউকে মারধর ক্যাম্পাস থেকে বের করে দিতে পারবেন। আজ আমাকেও বলছেন ক্যাম্পাসে সবার সামনে 50 বার কান ধরে উঠবস করতে। আমার কৃষক বাবা যদি জানতে পারে তার ছেলে ক্যাম্পাসে সবার সামনে কান ধরে উঠবস করছে, তাহলে সে কতটা আঘাত পাবে একবার ভাবতে পারছেন? আপনার সন্ত্রাসী ভাইয়ের ক্ষমতার বড়াই দেখিয়ে আমাদের মতো অসহায় গরিব সাধারণ ছেলেকে অসম্মানের মুখে ফেলে দিয়ে না প্লিজ। সরি, আমাদের ভুল হয়েছে। আমরা আসলে এত কিছু বুঝে উঠতে পারিনি। আমিও এত কিছু বুঝে উঠতে পারিনি, সরি। যদি পারেন তাদের সঙ্গে বন্ধুত্ব করে নিন, আর না পারলে তাদের সঙ্গে অন্তত হেনস্থা করেন না প্লিজ। আমার ইমোশনাল ডায়লগ শুনে হৃদিতা, তানিয়া তারা দুজনেই প্রায় আধো কান্না। কথাগুলো কিভাবে বলছি তা আমি নিজেও জানি না। সেদিনকার পর থেকে হৃদিতাকে ক্যাম্পাসে কোনো ছেলেকে হেনস্থা করতে দেখিনি। যাই হোক, আমি তো হৃদিতাকে রীতিমতো পাশ কাটিয়ে চলছি। জেনে শুনে তো আর আগুনে পা রাখা সম্ভব না। এইভাবেই কিছুদিন কেটে গেল। এর মধ্যে প্রায় সবার সঙ্গে প্রায় বন্ধুত্ব হয়েছে, কিন্তু হৃদিতার সঙ্গে বন্ধুত্ব করেনি। হৃদিতাও কখনো আগ বাড়িয়ে কথা বলতে আসেনি। তো একদিন ক্লাস শেষে গেটে এসে দাঁড়িয়ে ফোন ঘাঁটতেছি, হঠাৎ হৃদিতা এসে বলল, রনি, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? আচ্ছা, তুমি আমাকে আপনি বলে সম্বোধন করছো কেন? না, এমনি। ভাইয়ার কথা ভেবে ভয় পাও নাকি? এই এলাকার সবাই তো আপনার ভাইকে দেখে ভয় পায়, তাহলে আমি কেন পাবো না? ক্যাম্পাসে প্রথম যখন আসলে তখন তো হিরো হিরো ভাব ধরে চলেছ। তখনও তো জানতে আমি মুন্নার বোন, তারপরও দুষ্টুমি ফাইজলামি করেছ। তো এখন এমন হলো যে আমার সঙ্গে দেখা হলে কথাই বলছো না, পাশ কাটিয়ে চলে যাচ্ছ। তার মানে ভাইয়াকে দেখে তুমি একটু বেশি ভয় পাও। আপনি ঠিকই ধরেছেন। আমি আসলে ঝামেলায় পড়তে চাই না, সাধারণভাবে চলতেই বেশি পছন্দ করি। আমি মুন্নার বোন বলে ক্যাম্পাসে সবাই আমাকে পাশ কাটিয়ে চলে। আমিও না বুঝে তাদের সঙ্গে মিসবিহেভ করেছি, এতে তারা আমার ধারের কাছেও আসে না। ওই দিন তোমার কথাগুলো শুনে আমি একদম পাল্টে গেছি।
তা আমি খুব ভালো করে লক্ষ্য করেছি। বাহ, তুমি আবার আমাকেও ফলো করো? হুম। না মানে ক্লাসমেট হিসেবে ওইটুকু ফলো করার অধিকার আমার আছে। আচ্ছা, আমি কি তোমার বন্ধু হতে পারি? হুম, অবশ্যই, কিন্তু ভয় পাবার কিছু নেই। ভাইয়া সন্ত্রাসী হলেও কখনো আমার ফ্রেন্ডদের উপর আক্রমণ করে না, বুঝলে? ও আচ্ছা। আজ থেকে আমরা ফ্রেন্ড, ওকে? আর আমাদের মাঝে আপনি তুমি বলে কেউ কাউকে সম্বোধন করা চলবে না, ঠিক আছে? ওকে। রিদিতার সঙ্গে এভাবে বন্ধুত্ব হয়ে যায়, সেই সঙ্গে ফেসবুক অ্যাকাউন্টেও। ক্যাম্পাসে থাকলে তো আড্ডা হতোই, বাসায় থাকলে মেসেঞ্জারে কথা হতো। কিছুদিনের মধ্যে রিদিতার সঙ্গে যে এত গভীর বন্ধুত্ব হয়ে যাবে তা আমি কখনো কল্পনাও করিনি। তা চলুন এবার ক্যাম্পাসে ঘটনায় যাওয়া যাক। ক্লাসে মনোযোগ সহকারে স্যারের লেকচার শুনছি। হঠাৎ পিছন দিকে সরাতেই লক্ষ্য করলাম রিদিতা আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। চোখ ইশারা দিয়ে বললাম, আমার দিকে তাকিয়ে আছেন কেন? রিদিতা মাথা নাড়িয়ে বলল, না, এমনি। রিদিতার কাণ্ড দেখে আনমনে হেসে আবার স্যারের লেকচারে মনোযোগ হলাম। ক্লাস শেষে মাঠে নিলয়, রাজু, শফিকদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছি। এর মধ্যে রিদিতা এসে বলল, রনি, তুই ফ্রি আছিস? কেন? না মানে তোকে নিয়ে একটু শপিং মলে যেতাম আর কি। আমাকে নিয়ে গেলে তোর লাভ হবে না, উল্টো আমাকে খাওয়াতে হবে, বুঝছস? ঠিক আছে, তুই যা খেতে চাস তাই খাওয়াবো এবং তোকে সারপ্রাইজও দিব। এখন বল, আমার সঙ্গে যাবি নাকি লসের খাতায় নিজের নামটা বসাবি? কোনটা? কি সারপ্রাইজ দিবি? তা আমার সঙ্গে গেলেই বুঝবি। আচ্ছা চল চল, দেরি হয়ে যাচ্ছে। বাহ, সারপ্রাইজের কথা শুনে আড্ডা থেকে চট করেই উঠে পড়লি দেখছি। তুই যাই বলিস না কেন, সারপ্রাইজ পেতে আমার প্রচুর ভালো লাগে। জি, এবার চলুন। রাস্তায় এসে রিদিতা নিজের প্রাইভেট কারে না উঠে রিকশায় থামালো। দেখে বলে উঠলাম, তোদের গাড়ি থাকতেই তুই রিকশা থামালি কেন? রিকশায় করে যেতেই আমার ভালো লাগে, তাই রিকশা থামালাম। ও এই ব্যাপার। রিকশায় দুইজনেই উঠার পর আমার কেন জানি রিদিতার পাশে বসে থাকতে সংকোচ বোধ হচ্ছে। আর এইদিকে রিদিতাও আমার হাত জড়িয়ে ধরে রেখেছে। দেখে ফাইজলামো করে বলে উঠলাম, আমরা দুইজন দুই রিকশায় গেলেই বেশি ভালো হতো। দুই রিকশা কেন? না মানে তুই যেভাবে আমার হাত জড়িয়ে ধরে রেখেছিস, এতে বাহিরের মানুষজন দেখে ভাবছে আমরা স্বামী স্ত্রী রিকশায় করে ঘুরছি। এ কথা বলা মাত্রই রিদিতা আমার হাত ছেড়ে দিয়ে লজ্জামাখা সুরে বলে উঠল, ফাইজলামো করিস না তো। ফাইজলামো কই করলাম, সত্যিই তো কইলাম। তুই সব সময় একটু বেশি, তাই না? না, আগে ঠিক বেশি বুঝতাম না, তবে ইদানিং শুরু করেছি আর কি। অত বেশি বোঝা ভালো না চান্দু। জি। এইভাবে রিদিতার সঙ্গে দুই এক কথা বলে শপিং মলে আসলাম। আমি আমার মতো ফোন ঘাঁটতে লাগলাম। রিদিতা আমার হাতে ফোনটা দেখে রাগান্বিত হয়ে বলে ওঠে, সারাক্ষণ শুধু ফোন নিয়েই থাকতে হবে নাকি? তোকে নিয়ে আসলাম এক কাজে আর তুই করছিস কি? তুই তো জানোসই আমার চয়েস বেশি একটা ভালো না। ভালো হতে হবে না, তুই আমার পাশে থাকলেই হবে। আচ্ছা ঠিক আছে চল। রিদিতার আচরণে আমি তখনই অবাক হলাম যখন ওর কোনো কিছু না কিনে বলল, রনি, এই পাঞ্জাবিটা দেখ তো কেমন। তোর বয়ফ্রেন্ডকে গিফট করবি তো নিয়ে নে, একদম ফাটাফাটি হবে। তুই না সবসময় বেশি বুঝিস। ভেবেছিলাম পাঞ্জাবিটা তোকে গিফট করব, এখন আর করবই না। আরে রেগে যাচ্ছিস কেন? মজা করে কথাটা কইছি, বিশ্বাস কর। ফাজিল একটা। এই বলে রিদিতা আমার হাতে পাঞ্জাবি তুলে দিল। ব্যাস, আমিও খুশি মনে পরিধান করে নিলাম। রিদিতা আমার পরনে পাঞ্জাবি দেখে মুগ্ধ হয়ে বলে উঠল, পাঞ্জাবিতে তোকে দারুণ মানিয়েছে দেখছি। সত্যি ভালো লাগছে নাকি পাম দিচ্ছিস? সত্যি অনেক ভালো মানিয়েছে। এখন চল, রেস্টুরেন্টে খেতে যাব। তোর জন্য কিছু কিনলি না? আর একদিন কিনবো, এখন চল রেস্টুরেন্টে খেতে যাব, অনেক ক্ষুধা লাগছে। রিদিতার আচরণে কিছুই বুঝতে পারলাম না। শপিং মল আসলো ওর দরকারে, এসে আমাকে পাঞ্জাবি গিফট করলো, নিজের জন্য কিছুই কিনলো না। যাই হোক, আমাকে পাঞ্জাবি গিফট করেছে, এতেই আমি খুশি। তারপর রিদিতা আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেল। প্রফুল্ল মনে খাবারগুলো খাচ্ছি। হঠাৎ 5-6টা প্রাইভেট কার রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। রেস্টুরেন্টে যা লোকজন ছিল সব আস্তে আস্তে বের হয়ে গেল। তাদের কাণ্ড দেখে আমার খাবারগুলো গলায় নামছে না। থতমত খেয়ে রিদিতাকে জিজ্ঞেস করলাম, প্রাইভেট কারে কে আসছে রে? কে আবার? আমার ভাইয়া এসেছে। এটা কিন্তু ঠিক না রিদিতা, তোর ভাই কেন এখানে আসবে? রিদিতা আমার ভয়ার্ত চেহারা দেখে বলে উঠল, রেস্টুরেন্টে খেতে আসছে হয়তো। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস কেন? ভয় পাবো না তো নাচবো? যদি একবার এখানে আসে তখন?
আসবে মানে এসে পড়েছে। ওই দেখ ভাইয়া এদিকেই আসতেছে। হাই ভাইয়া। রিদিতা, তুই খাওয়া দাওয়ার প্রতি এত বেখেয়ালিভাবে চলাফেরা করস কেন? সকালে এত করে বললাম ব্রেকফাস্ট করে যেতে, আমার কথা না শুনে এখানে রেস্টুরেন্টে এসে খাচ্ছিস? ইয়ে মানে ভাইয়া তুমি হঠাৎ এখানে? তোকে ফলো করে এখানে আসছি। কখন থেকে লক্ষ্য করছি এই ছেলে শপিং মল থেকে রেস্টুরেন্ট পর্যন্ত তোর সাথেই আছে। কে এই ছেলে? এই ছেলে তোর নাম কি? মুন্না ভাইয়ের গম্ভীর কণ্ঠ আওয়াজ শুনে অনেকটাই ভয় পেয়ে গেলাম। আগে থেকেই মুন্না ভাইকে ভয় পেতাম, আজ আরও রেস্টুরেন্টে রিদিতার সঙ্গে ঘুরতে দেখছে। আজ নিশ্চিত আমাকে মেরে ফেলবে। এসব ভেবে মুন্না ভাইয়ের কথার উত্তর দিবার আগেই মুন্না ভাই ধমক দিয়ে বলে উঠল, এই ছেলে তোর নাম কি বলছিস না কেন? ইয়ে মানে আমার নাম রনি হাসান। তো রিদিতার সঙ্গে রেস্টুরেন্টে কেন? রিদিতা ওর ভাইয়ার রাগান্বিত হওয়া দেখে স্বাভাবিক করার জন্য বলে ওঠে, ভাইয়া তুমি রেগে যাচ্ছ কেন? রনি তো আমার শুধুমাত্র বন্ধু, এছাড়া কিছুই না, বিশ্বাস করো প্লিজ। ও, এ কথা আগে বলবি তো। শুধু শুধু আমাকে রাগিয়ে দিয়েছিলি। ভেবেছিলাম এই ছেলে তোকে কথার জালে ফাঁসাচ্ছে। না ভাইয়া, তেমন কিছুই না। রনি খুব ভালো ছেলে, এছাড়াও ও আমার খুব ভালো বন্ধু। ও আচ্ছা, সরি ব্রাদার, আমার আসলে মাথা ঠিক থাকে না। কখন কাকে কি বলে ফেলি তা আমি নিজেও জানি না। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি বরং বাসায় চলে যাই, মাথাটা খুব ব্যথা করছে। আর ছোট ভাই, তুমি কিছু মনে করো না। ইটস ওকে ভাইয়া। মুন্না ভাই এ বলে চলে গেল। এইদিকে আমার হাঁটু কাঁপা কাঁপা অবস্থা, গলা শুকিয়ে যাচ্ছিল। ভয় কাকে বলে এই মুহূর্তে খুব ভালোই বুঝতে পারছি। মাফিয়ার বোনের সঙ্গে ফ্রেন্ডশিপ করা মানে আগুনে পা রাখা সমান কথাই আনমনে ভেবে যাচ্ছি। এর মধ্যে রিদিতা বলে উঠল, সরি রে ভাইয়া, আসলে ব্যাপারটা বুঝতে পারিনি। ভেবেছে তোর আর আমার মধ্যে কিছু একটা চলছে। ভাইয়ার কথায় তুই মন খারাপ করিস না, বাসায় গিয়ে তোর হয়ে ভাইয়াকে আমি বকে দেব, ঠিক আছে? রিদিতার কথার তোয়াক্কা না করে বলে উঠলাম, এখন আমাকে মেসে যেতে হবে। হ্যাঁ অবশ্যই যাবি, তার আগে খাবারটা শেষ কর। না রে, আজ খেতে ইচ্ছে করছে না। কি আর করার, চল তাহলে। রাস্তায় এসে 2 রিক্সা ডাকতেই রিদিতা বলে উঠল, 2 রিক্সা ডাকছিস কেন? ইয়ে মানে আমার একটু এমার্জেন্সি, নীলের ওখানে যেতে হবে, তুই বরং বাসায় চলে যা। রিদিতা আমার ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, মেসে গিয়ে আমাকে ফোন দিস। ওকে। রিদিতাকে অন্য রিক্সায় পাঠিয়ে কেমন জানি শান্তি শান্তি লাগছে। এতক্ষণ তো পুরো ভয় ছিলাম, এতদিন এলাকার লোকজনের কাছ থেকে শুনে আসছি, আজ নিজেই দেখলাম কথা বলার মাঝে হুট করে রেগে যায়। দিনে দুপুরে মানুষজন মেরে ফেলতে যে পরোয়া করে না, যদি কোনো ভুল ত্রুটির জন্য মুন্না ভাই আমাকেও আক্রমণ করে তখন তো আমি শেষ। তার থেকে রিদিতার সঙ্গে বন্ধুত্বই শেষ করতে হবে। জেনে শুনে বিপদের মুখে পা রাখা মোটেও আমার জন্য কাম্য হবে না। যেই ভাবা সেই কাজ। যোগাযোগের মাধ্যমেগুলোতে এক এক সবগুলোতেই রিদিতাকে ব্লক করে দিলাম। উপর দিকে, ভাইয়া তুমি কিন্তু কাজটি মোটেও ঠিক করনি। আরে বাবা, সরি বলেছি তো। সরি বললে কি হবে, ও তো তোমাকে এমনি অনেক ভয় পায়, আজ আবার তুমি ওকে শাসিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমার হয়ে তোর ফ্রেন্ডকে বলে দিস ভাইয়া যে কাজটি করেছে তার জন্য সে অনুতপ্ত এবং সরিও বলেছে। এবার ঠিক আছে? ওকে ভাইয়া, আমি এক্ষুনি মেসেঞ্জারে বলে দিচ্ছি। রিদিতা এই তার রুমে চলে গেল। ল্যাপটপ ওপেন করে মেসেঞ্জারে টেক্সট দিতে গিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, কি ব্যাপার, আমাকে ব্লকে রেখেছে কেন? দাঁড়া, ফোন দিয়ে এখনই তোর 12টা বাজিয়ে দিচ্ছি। এই বলে ফোনটা বের করে কল দিল, কিন্তু ওপাশ থেকে ব্যস্ত দেখালো। হতাশ হয়ে ফোনটা বালিশের উপর ফেলে দিতে যাবে, হঠাৎ মেসেজের শব্দ পেয়ে রিদিতা তড়িঘড়ি করে ফোনের স্ক্রিনে তাকিয়ে লক্ষ্য করে অচেনা নাম্বার থেকে একটি মেসেজ আসছে। আগ্রহ নিয়ে পড়তে লাগলো, রিদিতা, তুই হয়তো আমার উপর এখন ভীষণ রেগে আছিস, কেননা অকারণে একটা মানুষকে যোগাযোগের মাধ্যম থেকে ব্লক করে রাখা তা সত্যি রাগান্বিত হওয়ার একটা ব্যাপার। সে জায়গা থেকে তুই মোটেও ব্যতিক্রম নস। যাই হোক, এবার মূল কথায় আসি। তুই তো জানিস আমি অনেক দূর থেকে এখানে পড়াশোনা করতে আসছি। বাবা মারও কঠোরতম নিষেধ, ক্যাম্পাসে যেন কোনো প্রকার ঝামেলা না পাকায়। এছাড়া তুই তোর ভাইয়ের রাগ সম্পর্কে ভালোই জানিস, কখন কি থেকে কি করে ফেলে তা সে নিজেই জানে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোর আর আমার বন্ধুত্বের সম্পর্ক এখানেই শেষ। ক্যাম্পাসে দেখা হলেও প্লিজ আমার সঙ্গে কোনো প্রকার কথা বলতে আসিস না। আল্লাহ হাফিজ, ভালো থাক। রিদিতা মেসেজটি পড়ে এতটাই রাগ উঠে যায় যে রনিকে সামনে পেলে
সে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলবে। অনেকটা রেগে আনমনে বলে ওঠে, বন্ধুত্ব নষ্ট করার খুব শখ হয়েছে তাই না? কাল ক্যাম্পাসে তোকে মজা দেখাচ্ছি, অপেক্ষা কর। এইদিকে হৃদিতার কাছে মেসেজটি পাঠিয়ে কাজটা কি ভুল করলাম? না, ভুল কিছু করিনি। যা করেছি একদম ভালোই করেছি। মাফিয়ার বোনের সঙ্গে কোনোভাবে বন্ধুত্ব রাখা ঠিক হবে না, এসব ভেবেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবারের পর্ব শেষ করে মার সঙ্গে কিছুক্ষণ ফোনে কথা বললাম। মনটাও কেমন জানি ফ্রেশ হয়ে গেল। তারপর প্রতিদিনকার মতো ক্যাম্পাসে আসলাম। ফোনের স্ক্রিনে লক্ষ্য করলাম ক্লাস শুরু হতে প্রায় 20 মিনিট সময় বাকি আছে। টাইম পাস করার জন্য ফেসবুক ঘাঁটতে ব্যস্ত হয়ে গেলাম। ফেসবুকে মগ্ন থাকা অবস্থায় হঠাৎ কে জানি ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে কিছু দূরে ফেলে দিল। সামনে তাকিয়ে দেখি হৃদিতা প্রচণ্ড রেগে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে মাটি থেকে ফোনটা হাতে নিতে যাব, এর মধ্যে হৃদিতা বলে উঠল, কাল রাতে মেসেজে তুই এসব কি লিখেছিস? চুপ করে আছিস কেন? উত্তর দে। হৃদিতা, একটু বোঝার চেষ্টা করো। তোর ভাই এমনি অনেক রাগী। কেউ যদি তোর কাছে আমার নামে ভুলভাল কান পড়া দেয় তো তোর ভাই আমাকে খুন করে ফেলবে। আমি এত কিছু বুঝি না, তুই আগে যেমন ছিলি তেমনই থাকবি। সরি হৃদিতা, পারবো না। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হৃদিতার কথায় নিশ্চুপ হয়ে ওখান থেকে সোজা ক্লাসরুমে আসলাম। হৃদিতাও আমার পিছনে চলে আসলো। সেদিকে আমার ভ্রুক্ষেপ নেই, নিশ্চুপ হয়ে সিটে বসে আছি। নিলয়, তানভীর, শফিক, রাজু এক এক করে সব স্টুডেন্ট ক্লাসে চলে আসলো। আমারও কথা বলার মতো মানুষ পেয়ে গেলাম। উপর দিকে হৃদিতা শুধু আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। একবার হৃদিতার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিলাম। এইভাবেই হৃদিতাকে ইগনোর করতে লাগলাম। এখন হৃদিতা আগ বাড়িয়ে কথা বলতে আসলেও কোনো একটা কাজের বাহানা দেখিয়ে ওখান থেকে সরে যেতাম। এক প্রকার হৃদিতাকে পাশ কাটিয়ে চলতাম আর কি। হঠাৎ একদিন হৃদিতা আমার ম্যাচে এসে বলতে লাগলো, রনি, তুই কিন্তু আমাকে রীতিমতো এড়িয়ে চলছিস, যা আমার একটুও ভালো লাগছে না। প্লিজ আগের মতো হয়ে যা। হৃদিতাকে আমার ম্যাচে দেখে থতমত খেয়ে বলে উঠি, হৃদিতা তুই হঠাৎ আমার ম্যাচে? তোর তো ভাব বেশি, ক্যাম্পাসে কথার সময় নেই, তাই মেসে চলে আসলাম। লোকজন তোকে আমার ম্যাচে দেখলে অনেক বড় অসম্মানের মুখে পড়তে হবে। হৃদিতা প্লিজ তোর বাসায় চলে যা, আমি বরং তোর সঙ্গে কাল ক্যাম্পাসে কথা বলবো। আগে আমার প্রশ্নের জবাব দে, তুই আগের মতো ফ্রেন্ডলি ভাবে চলবি, হ্যাঁ অথবা না? আগের মতো ফ্রেন্ডলিভাবে চলা আমার পক্ষে সম্ভব না, বুঝতে পারছিস না কেন? তুই তাহলে আমার কথা শুনবি না, তাই তো? আমার নীরবতায় দেখে হৃদিতা বলে ওঠে, এবার তোর সঙ্গে খারাপ কিছু হতে যাচ্ছে, যা তুই কল্পনাও করতে পারবি না। যেই ভয়ে তুই আমাকে পাশ কাটিয়ে চলছিস, সেই ভয়টাই তোকে সারা জীবন পেতে হবে। সেই ব্যবস্থা করছি, তার প্রস্তুতি নিয়ে নে। হৃদিতার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারলাম না। সারা জীবন ভয় থাকতে হবে মানে ও কি বোঝাতে চাইলো? যাই হোক, ওর কথা ভেবে সময় নষ্ট করার কোনো মানেই নেই। তবে একটা বিষয় বুঝতে পারছি না, আমি ওর সঙ্গে কথা কিংবা বন্ধুত্ব না রাখলে কিংবা যায় আসে? আমার মতো তো আরও অনেক ফ্রেন্ডই তো আছে। এর মধ্যে একমাত্র আমি পাশ কাটিয়ে চললে ওর কি সমস্যা? হয়তো হৃদিতা আমাকে ভালো বন্ধু ভাবে, হুট করে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করায় মানতে পারছে না। অপরদিকে হৃদিতা বোন, কান্না করছিস কেন? মুন্নার কথাটি শুনে হৃদিতা আরও জোরে কান্না করে বলে ওঠে, খবরদার আমার সঙ্গে ভুলেও কথা বলতে আসবা না। মুন্না হঠাৎ তার বোনের অভিমান দেখে থতমত খেয়ে যায়। হঠাৎ আবার কি এমন হলো যে কান্না করছে? আনমনে ভেবে মুন্না বলে, আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো নাকি? শুধুমাত্র তোমার জন্য আমার বন্ধু বান্ধব কেউ কাছে ঘেঁষতে পারে না। ওই দিন রনিকে একটু শাসিয়েছো দেখে ও আমার সঙ্গে কথা বলবে তো দূরের বিষয়, চোখ তুলে তাকানোর সাহসটুকুও পায় না। আমি আগ বাড়িয়ে কথা বলতে চাইলেও পাশ কাটিয়ে চলে যায়। ও এই ব্যাপার, রনি কথা বলে না দেখে কান্না করছিস? কান্না করবো না তো কি করবো? ও আমার এত ভালো একটা বন্ধু হুট করে কথা বলা বন্ধ করেছে, এতে কি আমার খারাপ লাগে না? হ্যাঁ অবশ্যই খারাপ লাগবে, তবে তার জন্য যে কান্না করতে হবে এমন তো কোনো কথা না। তোর ফ্রেন্ড আরও অনেকেই আছে, তাদের কথা ভেবে মন খারাপ করে বসে থাকতে তো কখনো দেখিনি। আজ যে চোখের জল দেখছি, এই কান্নার পিছনে অবশ্যই কোনো রহস্য জড়িয়ে আছে, যা আমি জানি না, তাই তো? মুন্নার সন্দেহজনিত কথা শুনে
রিদিতা কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ভাইয়া তুমি কোন রহস্যের কথা বলছো? আমি মাফিয়া সন্ত্রাসী হতে পারি ঠিকই, কিন্তু দিন শেষে আমারও পরিবার পরিজন বলতে কে একজন আছে যার মূল্য পৃথিবীর সবচেয়ে আমার কাছে বেশি। কে সেই মানুষ জানিস? না ভাইয়া। এটা হলো আমার ছোট বোন রিদিতা, যাকে সেই ছোটবেলা থেকে এই বুকে আদর যত্ন করে বড় করেছি। সেই সঙ্গে তার চাওয়া পাওয়া পূরণ করতে ত্রুটি রাখিনি। আজ সেই বোন কান্না করছে শুধু একটা বন্ধুর জন্য। আচ্ছা, তোকে কটা প্রশ্ন জিজ্ঞেস করব, তার সঠিক উত্তর দিবি, লুকাবি না, কেমন? ওকে ভাইয়া। প্রথম প্রশ্ন হলো, তুই কি রনিকে ভালোবাসিস? না, ভালোবাসি না। তাহলে তার জন্য কান্নাকাটি করছিস কেন? রনিকে আমি ভালোবাসি না, তবে ওর সঙ্গে কথা না বললে আমার ভালো লাগে না। সবকিছুতেই খারাপ লাগা কাজ করে। ও যখন আমাকে পাশ কাটিয়ে চলে তখন কেন জানি এমনিই কান্না পায়। এমনটা যদি হয়ে থাকে তো তুই নিশ্চিত ওই ছেলেটার প্রেমে পড়েছিস। এর জন্য তার এড়িয়ে চলাটা সহ্য করতে পারছিস না। ভয় পাবার কারণ নেই। তুই শুধু একবার তোর মনের কথা আমাকে বল, তোদের বিয়ে আমি নিজ হাতেই দিব। একটু ভেবে দেখ। মুন্নার কথা শুনে রিদিতা লজ্জিত হয়ে হাসি মুখে রুম ত্যাগ করলো। রিদিতার আচরণে তার ভাইও বিষয়টি বুঝতে পিছুপা আর হলো না। এইদিকে, মামা, আপনার এখান থেকে বিকাশে টাকা তোলা যাবে কি? হ্যাঁ অবশ্যই, এই এজেন্ট নাম্বারে টাকা পাঠিয়ে দাও। ওকে, বিকাশ থেকে টাকা তুলে মানি ব্যাগে রাখতে যাব। এর মধ্যে প্রাইভেট কারে কয়েকজন লোক নেমে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আপনার নাম কি রনি হাসান? তাদের কথা শুনে থতমত খেয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমরা মুন্না ভাইয়ের লোক। তো আমাকে এখানে ইন্টারফেস করছেন কেন? তা আপনি মুন্না ভাইয়ের কাছে গেলেই বুঝতে পারবেন। এখন কথা না বাড়িয়ে জলদি গাড়িতে উঠুন। সরি ভাই, অকারণে মুন্না ভাইয়ের ওখানে যেতে আমি ইচ্ছুক না। তাছাড়া মুন্না ভাইয়ের সাথে আমার কোনো শত্রুতাও নেই যে তার সঙ্গে আমার দেখা করতে হবে। আপনারা ভাই এবার আসতে পারেন। এখন আপনি ভালোই ভালোই গাড়িতে ওঠেন তো সম্মানের সহিত আমাদের সঙ্গে যেতে পারবেন, নয়তো জোর করে আপনাকে এখান থেকে তুলে নিয়ে যেতে আমরা বাধ্য হব। লোকগুলোর কথা শুনে হাঁটু রীতিমতো কাঁপতে শুরু করলো। মুন্না ভাই আমাকে ডাকছে, তার মানে রিদিতা নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছে। আনমনে ভাবতেই লোকগুলো ধমকের সুরে বলে ওঠে, আপনি যাবেন নাকি তুলে নিয়ে যাব? থাক ভাই, তুলে নিয়ে যেতে হবে না, আমি স্বইচ্ছায় আপনার সঙ্গে যাচ্ছি, চলুন। বাধ্য হয়ে মুন্না ভাইয়ের বাসায় আসলাম। মনে মনে হাজারো ভয় লাগা কাজ করছে। রিদিতাও মেসে গিয়ে আমাকে শাসিয়ে আসছে। আজ মুন্না ভাই হাত থেকে রক্ষা নেই। আনমনে এসব ভাবতেই মুন্না ভাই সিঁড়ি বেয়ে নামতেই যা বলল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কিরে, তোর সাহস দেখছি অনেক বেড়ে গেছে। ইয়ে মানে ভাইয়া, আপনি কি বলতে চাচ্ছেন? একটু অপেক্ষা কর, সবই বুঝতে পারবি। মুন্না ভাইয়ের কথায় ভয়ে গলা একদম শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আজ আর নিজেকে বাঁচাতে পারবো না। এখন শুধু রিদিতার উপর রাগ হচ্ছে। ও তো জানতোই এসব ঝামেলায় নিজেকে জড়াতে চাই না। এসব জেনে শুনে আমাকে বিপদের মুখে ফেলে দিল। তারপর ভেবে নিলাম, আজ মুন্না ভাইয়ের হাতে মরতেই যখন হবে, তাহলে এত ভয় পেয়ে লাভ কি? এসব ভেবেই বলে উঠি, ভাই, আমি খুব সাধারণ একজন মানুষ। এসব ঝামেলায় নিজেকে জড়াতে চাই না। তাছাড়া আপনার সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতাও আমার নেই। তাহলে এখানে আমাকে আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য অবশ্যই আছে, একটু অপেক্ষা কর, সব বুঝিয়ে দিচ্ছি। মুন্না ভাই এই বলে রিদিতাকে ডাক দিল। রিদিতাও সঙ্গে সঙ্গে এসে পড়ল। আমাকে দেখেই হাসি উজ্জ্বল চেহারা উপস্থাপনা করে মুন্না ভাইয়ের উদ্দেশ্যে বলে ওঠে, ভাইয়া ডেকেছো কেন? এই ছেলেটার নাম কি রনি? হ্যাঁ ভাইয়া। একেই তো ভালোবাসিস? রিদিতার সঙ্গে কথা শেষ করে মুন্না ভাই আমাকে উদ্দেশ্যে বলে, রিদিদাকে শুধু ভালোবাসিস নাকি বন্ধুই ভাবিস, কোনটা? মুন্না ভাইয়ের কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অবাক প্লাস ভয় নিয়ে বলি, ভাইয়া আপনি ভুল ভাবছেন। রিদিতাকে আমি ভালোবাসি না, শুধুই বন্ধু ভাবি। রিদিতা, তুই চুপ আছিস কেন? ভাইয়াকে সবকিছু বল। এত ভয় পাবার কি আছে? ভাইয়াকে বলে দে তুই আমাকে ভালোবাসিস। রিদিতার কাছ থেকে এ কথা শুনে আকাশ ভেঙে যেন আমার মাথার উপর পড়ার উপক্রম প্রায়। কি বলছে? মাথা কি খারাপ হয়ে গেল নাকি? রিদিতা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাদের মাঝে কখনো ভালোবাসার সম্পর্ক ছিল না, বন্ধুত্বর সম্পর্কই ছিল। আজ হঠাৎ এসব উল্টাপাল্টা কথা বানিয়ে বলছিস কেন? কি? আমি বানিয়ে বলছি? তুই আমায় ভালোবাসিস না? আচ্ছা ঠিক আছে, তোকে আমায় ভালোবাসতে হবে না। রিদিতা এই বলে ছোট বাচ্চাদের মতো কান্না করে তার রুমে চলে গেল। এইদিকে রিদিতার চোখের জল দেখে মুন্না ভাই রাগান্বিত হয়ে আমার শার্টের কলার চেপে ধরে বলে ওঠে,
আমার বোনের চোখের জল দেখলে আমার মাথা ঠিক থাকে না। ইচ্ছা করছে তোকে এখানে শেষ করে দেই। ভাই, আপনি বিশ্বাস করুন, আমার আর রিদিতার মাঝে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না। ও বানিয়ে এসব বলছে। রিদিতা শুধু আমার বোন না, ও আমার মেয়ের মতো। ছোট থেকেই যখন যা চেয়েছে তাই এনে দিয়েছি। এবারেও তার আবদার আমি পূরণ করব, আর তা এই 2 দিনের মধ্যেই। জয়নাল, বিয়ের সমস্ত আয়োজন প্রস্তুত কর। কালকে এদের বিয়ে সম্পন্ন করব ইনশাল্লাহ। জি আচ্ছা ভাই, আমি বরং এখনই ডেকোরেশন এবং লাইটিংয়ে পুরো বাড়ি আলোকিত করার ব্যবস্থা করছি। মুন্না ভাইয়ের কাছ থেকে বিয়ে নামক শব্দটি শুনে পায়ের নিচে মাটি যেন সরে গেল। পরিশেষে মাফিয়ার বোনকে বিয়ে করতে হবে না, কোনোভাবেই সম্ভব না। এই বিয়ে আমি করতে পারবো না। আনমনে ভেবেই বলি, ভাইয়া আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। রিদিতাকে আমি বিয়ে করতে পারবো না। মুন্না ভাই রাগান্বিত সুরে বলে ওঠে, ছোট ভাই, এত বেশি বুঝো না। হিতে নিজের জীবনটাই কিন্তু হারাতে হবে। এবার মনের মধ্যে ভয় ঢুকে গেল। নিমিষেই চুপ হয়ে গেলাম। সন্ত্রাসীর পালায় পড়েছি। তাদের কথার প্রতিবাদ করলেই নিশ্চিত জীবন হারাতে হবে। তার থেকে চুপ করে থাকাই শ্রেয়। ও একদিন পর বিয়ের সকল নিয়মকানুন মেনে আমার আর রিদিতার বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বিয়েতে সকল বন্ধুবান্ধব উপস্থিত ছিল, শুধু আমার পরিবার আর আত্মীয় স্বজনরাই উপস্থিত ছিল না। তাদের কথা ভেবে খুব খারাপ লাগছে। রিদিতা ওর জিতকে প্রাধান্য দিয়ে হয়তো আমাকে বিয়েটা করতে বাধ্য করেছে, কিন্তু আমার মনের অবস্থা একবারও বুঝতে চেষ্টা করলো না। ছাদের কিনায় এসে আনমনে ভাবছি, পড়াশোনা করতে এসে